আসসালামু আলাইকুম সামরান ভাই, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব এসএসসি ফিনান্সের মূলধন আয় ব্যয় প্রাক্কলন মানে ষষ্ঠ অধ্যায়। তো এই ষষ্ঠ অধ্যায়ে মূলধন যে আয় ব্যয় প্রাক্কলন আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কি স্যার? মূলধন বাজেটিং। তো আমরা মূলত আলোচনা করব এই যে মূলধন বাজেটিং কয়টা পদ্ধতি আছে এবং কয়টা পদ্ধতি আমাদের এই 9-10 ক্লাসের জন্য প্রযোজ্য, এবং কয়টা স্যার এই যে কয়টা পদ্ধতি আমরা এই ক্লাসে করবো বা 9-10 করবো, এবং ওইগুলোর ভিতরে স্যার আপনার কয়টা সূত্র আছে সেগুলো নিয়ে কিছু আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে স্যার? তাহলে খেয়াল করেন, আমি প্রথমে দেখছি আমার বোর্ডে লেখা আছে কি স্যার? মূলধন বাজেটিং পদ্ধতি। তো মূলধন বাজেটিং পদ্ধতিকে 4 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে ভাগ করা হয় স্যার? 4 ভাগে। প্রথম যে পদ্ধতি সেটা হচ্ছে স্যার আপনার গড় মুনাফার হার। পরেরটা থেকে স্যার আপনার পেব্যাক সময় পদ্ধতি, যেটা পিবিবি বলি। তারপর হচ্ছে কি স্যার আপনার নিট বর্তমান মূল্য মানে এনপিবি। তারপর হচ্ছে কি স্যার অভ্যন্তরীণ মুনাফার হার। তো এই 4টা পদ্ধতিতে কি স্যার আমরা মূলধন বাজেটিং কি স্যার আমরা করে থাকি স্যার। তো এই মূলধন বাজেটিং এর ভিতরে যে প্রথম দুটি, যে মানে নীল কালার আছে স্যার যেটা লেখাটা, মানে প্রথম দুইটা, এই দুইটা কি স্যার আমাদের 9-10 এর জন্য প্রযোজ্য। মানে এই দুইটা পদ্ধতি আমরা 9-10 এ ইউজ করে থাকি। আর বাকি যে দুইটা, যারা আমরা ইন্টার থাকে বা যেটা অনার্সে থাকে, তাদের জন্য কি স্যার এই দুইটা প্রযোজ্য। মানে তাদের টোটাল 4টাই করে। কিন্তু তোমাদের স্যার এই 9-10 এ শুধু কি স্যার তোমার দুইটা আছে, 1 আর 2। আর বাকি যে দুইটা সেটাতে তোমরা ইন্টার বা অনার্স উঠলে পাবা স্যার। ঠিক আছে? তাহলে খেয়াল করো স্যার, যে প্রথম পদ্ধতি হচ্ছে কিছু আমার গড় মুনাফার হার, পরবর্তী হচ্ছে কিছু আপনার পেব্যাক সময় পদ্ধতি। এই দুইটা পদ্ধতি আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে স্যার। ঠিক আছে? এই দুইটা পদ্ধতির যে সিলেবাসটা, সেটা নিয়ে মূলত আমাদের এই অধ্যায়টা গঠিত স্যার। এরপর হচ্ছে কি স্যার আপনার, আমরা যদি আলোচনা করি মানে আমরা যদি দেখি স্যার গড় মুনাফার হারের সূত্রটা কি। মানে প্রথমটা যেটা কি স্যার ARR, মানে গড় মুনাফার হার। এটা সূত্র কি স্যার? এটা সূত্র আমরা এখানে লিখছি স্যার। গড় মুনাফার হারের সূত্র হচ্ছে কি স্যার আপনার গড় মুনাফা ভাগ গড় গুণ 100। এটা হচ্ছে স্যার এটা সূত্র স্যার। তাহলে কি স্যার গড় মুনাফার হারের সূত্র কি স্যার? গড় মুনাফার হারের সূত্র হচ্ছে গড় বিনিয়োগ ভাগ, সরি স্যার, গড় মুনাফা ভাগ গড় বিনিয়োগ ইন্টু 100। তাহলে খেয়াল করো, অনেক সময় ক্ষেত্রে তোমার এই যে গড় মুনাফা এটা প্রশ্নে দেওয়া থাকে, ম্যাক্সিমাম টাইমে কিছু তোমার দেওয়া থাকে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু তোমার দেওয়া থাকে। তো যদি দেওয়া থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তুমি বসাতে পারবা। আর যদি দেওয়া না থাকে গড় মুনাফা, তাহলে আমাকে এই যে এই চিত্রটার মাধ্যমে কিছু আমাকে বার করতে হবে। আমি কি বুঝতে পারছি? যদি আপনার কোনো কারণে স্যার আপনার গড় মুনাফা প্রশ্নে দেওয়া আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ তোমার অঙ্কটা খুব ছোট হয়ে গেল। যদি কোনো কারণে এই যে গড় মুনাফা এটা প্রশ্নে দেওয়া নাই, তাহলে আমাকে এই ছকটার মাধ্যমে কি স্যার গড় মুনাফাটা বার করতে হবে স্যার। ঠিক আছে স্যার? তাহলে অবশ্যই এই সূত্রের জন্য আমাকে অবশ্যই কি স্যার গড় মুনাফা যেটা সেটা বার করতে হবে। তো সেটা আমরা কিভাবে বার করবো স্যার? তো নর্মালি ম্যাক্সিমাম অঙ্কে স্যার তোমাকে মূলত কয়েকটা সমন্বয় দেওয়া থাকে বা কয়টা উদ্দীপকে কয়েকটা স্যার তোমাকে ভ্যালু দেওয়া থাকে, সেই ভ্যালু দিয়ে কিন্তু আমরা মূলত এটা বার করি স্যার। ঠিক আছে? তো প্রথমত তোমার দেখো প্রশ্ন তোমার বিক্রয় দেওয়া আছে, কি দেওয়া আছে স্যার? বিক্রয়। তো স্ট্রাকচারটা কি, মানে গঠনটা কি? এই যে গড় মুনাফা যেটা বার করো, তো এটা বার করছি, তুমি কি করবা? বিক্রয় থেকে তুমি বাদ দিবা হচ্ছে চলতি খরচগুলো বাদ দিবা। প্রশ্নে সবসময় চলতি খরচ দেওয়া থাকে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেওয়া থাকে না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে চলতি খরচ দেওয়া থাকে। তো তুমি বিক্রয় থেকে চলতি খরচ বাদ দিবা। তারপরে এর থেকে বাদ দিবা স্থায়ী খরচ বা স্থির খরচ বাদ দিবা। এরপরে বাদ দিবে কিছু তোমার অবচয়। তার মানে মোরাল হচ্ছে তুমি প্রথমে চলতি খরচ বাদ দিবা, তারপর হচ্ছে স্থায়ী খরচ বা স্থির খরচ বাদ দিবা, তারপর হচ্ছে তুমি অবচয়টা বাদ দিবা। ঠিক আছে স্যার? এখন বিষয়টা হচ্ছে স্যার, অবচয়টা স্টার্ট দিচ্ছেন কেন? কারণ অনেক সময় স্যার অবচয়টা তোমার দেওয়া থাকে না, সেটা তোমাকে নিজে নিজে বার করতে হয়। অনেক সময় কি স্যার তোমার মানে উদ্দীপকে ওই অবচয় ভ্যালু দেওয়া নেই, তাহলে মানে চিন্তা করো স্যার ভ্যালু যেহেতু দেওয়া নাই, তার মানে কি লেখা দরকার নেই? না স্যার, তোমার চলতি খরচ দেওয়া না থাকলে তুমি লিখবা না। তোমার স্থির খরচ বা স্থায়ী খরচ যদি দেওয়া না থাকে, তাহলে তুমি লিখবা না। কিন্তু অবচয় যদি দেওয়া না থাকে, তাহলে তোমাকে বার করতে হবে স্যার। অবচয় কিছু তোমাকে অবচয় বার করতে হবে। তো অবচয় সূত্র কি স্যার? যে নিচে লিখছি স্যার আমরা, অবচয় সূত্র হচ্ছে তোমার অবশ্যই প্রশ্নে প্রাথমিক বিনিয়োগ নামের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে। সেই প্রাথমিক বিনিয়োগ থেকে তুমি ভাগ দেবে ভগ্নাবশেষ মূল্য। অনেক সময় ভগ্নাবশেষ মূল্য দেওয়া থাকে না, মানে ম্যাক্সিমাম টাইমে তোমার দেওয়া থাকে না। যদি দেওয়া না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি দেওয়া থাকে তাহলে তুমি অবশ্যই ওটার সাথে মাইনাস করে তুমি বছরটা কি করবে স্যার? ভাগ দিবা। ধরো তোমার প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে কত? 10 লক্ষ টাকা। দেওয়া আছে কত স্যার? 10 লক্ষ টাকা। তাহলে এটার সাথে কি স্যার তোমার ভগ্নাংশ মূল্য দেওয়া নেই। তাহলে আমি এখানে অঙ্ক করতেছি 2 বছর, কারণ এখানে টাকা গড় কয়টা আছে? 2টা। যদি তোমার 5 বছর বলো, তাহলে টাকা গড় 2টা দিয়ে আরো 3টা আসলো, তখন 3, 4, 5, তখন 5টা আরো কলাম আমি লিখতাম। যদি এখানে আমি 2 বছর অঙ্ক করতেছি, যেখানে আমি টাকা গড় কয়টা আছে? 2টা। এটা হচ্ছে প্রথম বছরে, এটা হচ্ছে প্রথম বছরে, এটা হচ্ছে দ্বিতীয় বছরে। যদি থাকতো আরো 2টা থাকতো, তাহলে আমি আরো 2টা কি স্যার টাকার গড় লিখতাম, তৃতীয় বছর, চতুর্থ বছর, আরো একটা থাকতো পঞ্চম বছর, এইভাবে। যেহেতু আমি এখানে বছর কত 2, আমি ওই প্রাথমিক খরচকে ভগ্নাংশ বাদ দিয়ে 2 দিয়ে ভাগ দিই। মাত্র বললাম ধরো তোমার কত স্যার? 10 লক্ষ টাকা। তোমার ভগ্নাংশ মূল্য দেওয়া আছে, ধরো ভগ্নাংশ মূল্য দেওয়া আছে 2 লক্ষ টাকা। অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। ধরো তোমার দেওয়া আছে কত? 2 লক্ষ টাকা। মাইনাস করে কত থাকে? 8 লক্ষ। 8 লক্ষ তুমি যদি 2 দিয়ে ভাগ দাও, যেটা অ্যান্সার হবে সেটা তুমি লিখবা স্যার। বুঝতে পারছি স্যার? আচ্ছা। তো
তো যখন অবচয় দেওয়া না থাকবে তখন তুমি এই কাজটা এক্সট্রা ভাবে করতে হবে, ঠিক আছে। এরপরে কি স্যার, এই তুমি যখন অবচয় বাদ দেও তখন তুমি পাবো করযোগ্য মুনাফা বা ক্ষতি, বা কর পূর্ববর্তী কি স্যার, কর পূর্ববর্তী বা মোট মুনাফা, এটাকে অনেকে অনেক টাইমে বলে। আমি স্যার লিখি স্যার করযোগ্য মুনাফা বা ক্ষতি, বা তুমি লিখতে পারো স্যার মোট মুনাফা, বা তুমি চাইলে লিখতে পারো কর পূর্ববর্তী কি স্যার মুনাফা, কারণ করের বাদের আগে যে মুনাফা বেড়ে সেটা হচ্ছে কর পূর্ববর্তী মুনাফা। তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো এটা হচ্ছে কি স্যার, এটা বেরোবে। এইটা থেকে আমরা সবার শেষে বাদ দিব কর। সবার শেষে কি বাদ দিব স্যার, কর। তো এই করটা ম্যাক্সিমাম টাইমে তোমার পার্সেন্টেজ আকারে দেওয়া থাকে। তো যেই পার্সেন্ট বলো সেই পার্সেন্ট তুমি এটা বের করে দিয়েছো, তুমি মাইনাস করবা। আমরা অঙ্কের মাধ্যমে বুঝাবো স্যার। চলতি খরচ অনেক সময় স্যার পার্সেন্টে দেওয়া থাকে, অনেক সময় স্যার টাকার অ্যামাউন্ট দেওয়া থাকে। এবার স্যার ম্যাক্সিমাম টাইম পার্সেন্টে দেওয়া থাকে, বা কোনো কোনো সময় অ্যামাউন্টও দেওয়া থাকে স্যার। এইভাবে আমি যখন মাইনাস করবো তখন আমার অবশ্যই কি হবে স্যার, কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। কর পরবর্তী মুনাফা বা কিছু আমার নিট মুনাফা বেরোবে, ঠিক আছে। এখন নিট মুনাফা যে বেরোবে তাহলে কি আমার কাজ শেষ? না, আমার বাড়ছে কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা। কিন্তু আমার লাগবে কি স্যার, গড় মুনাফা বা গড় নিট মুনাফা। আমার কি লাগবে স্যার, গড় মুনাফা। গড় মুনাফা কি ব্যবহার করবো? আমরা গড় মুনাফা যে অ্যান্সারটা বাইরেছে স্যার, ওই অ্যান্সারটাকে আমরা বছর দিয়ে ভাগ করবো। তোমার আমার এখানে 2 বছরের অঙ্ক, আমি ভাগ দিব কত দিয়ে? 2 দিয়ে। 5 বছর হলে আমি ওই টাকাটা 5টা টাকা অ্যামাউন্ট যোগ করে ভাগ দিতাম কত দিয়ে? 5 দিয়ে। আমরা কিন্তু গড় মানে এভারেজ, এটা ভ্যালু বার করতে পারি। ধরো তোমার 5 বন্ধু আছে, 5 বন্ধুর কাছে ধরো 5টা বিভিন্ন রকম অ্যামাউন্ট আছে। ধরো এক বন্ধুর কাছে তোমার 100 টাকা আছে, আরেক বন্ধুর কাছে 200 টাকা আছে, আরেক বন্ধুর কাছে 400 টাকা আছে, আরেক বন্ধু 500। এখন তোমাকে বললো তোমাদের কাছে গড়ে কত টাকা আছে, গড়ে কত টাকা আছে। গড়ে আমি কি বলবো কি স্যার, গড়ে আমরা বাকি ওই 5-এর বন্ধুর টাকা নিয়ে আমরা 5 দিয়ে ভাগ করি। এভাবে আমি যদি আরো একটু ক্লিয়ারলি ভাবি, তুমি যদি পরীক্ষা দাও না, তো পরীক্ষার ক্ষেত্রে কি তুমি কিন্তু সবটা মানে প্রতিটা সাবজেক্ট 1 নাম্বার পাও না, ভিন্ন ভিন্ন নাম্বার পাবো। কোনোটাতে 80 পেলা, কোনোটাতে 70 পেলা, কোনোটাতে 50 পেলা। তো ধরো তুমি 10টা সাবজেক্ট পরীক্ষা দিছো, কয়টা সাবজেক্ট পরীক্ষা দিছো? 10টা সাবজেক্ট। তখন তারা কি করে, ওই 10টা সাবজেক্ট যোগ করে 10 দিয়ে ভাগ করে দেখে তুমি টোটাল গড়ে কত পাইছো। ওই গড়টা বার করতে হবে। তাহলে আমার এখানে 2 বছর বাড়িয়েছে, আমার এটা লাগবে নাকি, গড় লাগবে, গড়। আমি কি করবো, ওই টাকার সাথে 2 দিয়ে ভাগ করবো। যদি 5 বছর আছে তাহলে আমি 5টা টাকা মানে 5 বছরের অ্যামাউন্টকে যোগ করে 5 দিয়ে ভাগ দিব। আমি আশা করি বিষয়টা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে স্যার। এরপর খেয়াল করেন স্যার হচ্ছে আপনার, যে আমার সূত্র অনুযায়ী লাগবে কিছু গড় বিনিয়োগ। কি লাগবে স্যার, সূত্র অনুযায়ী লাগবে আমার গড় বিনিয়োগ। তো ওই গড় বিনিয়োগের সূত্র কি স্যার, গড় বিনিয়োগ একবারে সোজা। তুমি ওই যে প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাংশ মূল্য মাইনাস করবা, ভাগ দিবে কত স্যার, 2 দিয়ে। প্রাথমিক কি স্যার, তুমি যদি আবার যদি দেখো স্যার, খেয়াল করো, গড় বিনিয়োগের সূত্র কি স্যার তোমার, সরি স্যার আমরা এখানে ভুল এসেছি, এখানে প্লাস হবে স্যার, ঠিক আছে, এই জন্য বললাম ভুল আছে। আচ্ছা তাহলে খেয়াল করো স্যার, তাহলে গড় বিনিয়োগের সূত্র কি স্যার, গড় বিনিয়োগের সূত্র হচ্ছে তুমি প্রাথমিক বিনিয়োগের সাথে যোগ দেবে কি স্যার, ভগ্নাংশ মূল্য। ভগ্নাংশ মূল্য যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দিবা। ধরো প্রাথমিক বিনিয়োগ হচ্ছে তোমার কত, 10 লক্ষ টাকা। তারপরে ভগ্নাংশ মূল্য 2 লক্ষ টাকা, যোগ করলে কত হয়, 12 লক্ষ। ওটা শুধু 2 দিয়ে ভাগ দিলে তোমার যেটা আছে মানে 6 লক্ষ টাকা, সেটা তুমি স্যার এখানে লিখবা স্যার। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আচ্ছা আমি আবার, এটা হচ্ছে স্যার আমার গড় মুনাফা। আমি যদি গড় মুনাফা আবারও বুঝাই, তো গড় মুনাফার সূত্র জন্য আমরা অবশ্যই প্রথম কি লিখবো স্যার, গড় মুনাফা হার। দেখেন এটা কিন্তু দুই জিনিস, একটা হচ্ছে গড় মুনাফার হার, একটা হচ্ছে গড় মুনাফা। গড় মুনাফার জন্য আমার এই 4টা করতে হবে। আমি 4টা বিক্রয় থেকে চলতি খরচ বাদ দিব, স্থায়ী খরচ বাদ দিব, অবচয় বাদ দিব। যদি অবচয় দেওয়া না থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তারপর অবচয় বাদ দেওয়ার পয়েন্ট পাবো কর যোগ্য বা কর পূর্ববর্তী, তারপর কর বাদ দিলে কর পরবর্তী। এটা স্যার করব। করার পর স্যার খেয়াল করেন, যে অ্যান্সারটা আসবে সেটাকে আমি গড় নির্ণয় করবো। 5 বছর থাকলে 5টা অ্যামাউন্ট যোগ করে 5 দিয়ে ভাগ দিব। 4 বছর থাকলে 4 বছর অ্যামাউন্টকে আমি যোগ দিয়ে 4 দিয়ে ভাগ দিব। তারপরে এটাকে বছর দিয়ে ভাগ দিব। তারপর হচ্ছে আমার সূত্র অনুযায়ী কি লাগবে স্যার, গড় বিনিয়োগ। সূত্র অনুযায়ী কি লাগবে স্যার, আমার গড় বিনিয়োগ। তো গড় বিনিয়োগ আমি কি করবো স্যার, গড় বিনিয়োগ সূত্র হচ্ছে প্রাথমিক বিনিয়োগের সাথে ভগ্নাংশ মূল্য যোগ দিয়ে 2 দিয়ে ভাগ করবো। ঠিক আছে। তো এটা হচ্ছে কি স্যার আমার, এই যে প্রথম যেটা স্যার, সেটা হচ্ছে কি স্যার আপনার গড় মুনাফা আর সূত্র কি স্যার আমার মোটামুটি বোঝা হয়ে গেছে স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা আলহামদুলিল্লাহ। এরপর হচ্ছে কি স্যার আমার পে ব্যাক, মানে দ্বিতীয় অধ্যায় পিবিপি, পে ব্যাক পিরিয়ড। এটা হচ্ছে কি স্যার আপনার 2টা পদ্ধতি। কয়টা পদ্ধতি স্যার, 2টা পদ্ধতি। কি পদ্ধতি স্যার, একটা হচ্ছে নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ সমান থাকলে। তো পে ব্যাকের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। আমি আবার বলছি স্যার, পে ব্যাকের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি স্যার, নগদ আন্তঃপ্রবাহ। যতক্ষণ পর্যন্ত উদ্দীপকে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া না থাকবে, আপনি কিন্তু পে ব্যাক বা এই অঙ্কটা করতে পারবেন না। এখন কোন কারণে দেখো তোমার পরীক্ষায় আর নগদ আন্তঃপ্রবাহ দেওয়া নেই, দেওয়া আছে নিট মুনাফা। অনেক সময় থাকে স্যার তোমার টেস্ট পরীক্ষায় বা প্রি টেস্ট পরীক্ষায় বা বিভিন্ন স্কুল কলেজে কি স্যার এই কাজটা করে স্যার। তোমার কিন্তু কি স্যার এই যে নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকে না, তোমাকে দেওয়া আছে নিট মুনাফা দেওয়া আছে, বা গড় মুনাফা দেওয়া আছে, বা কর পূর্ববর্তী বা পরবর্তী কোনো একটা মুনাফা দেওয়া আছে। যদি কোনো কারণে ম্যাক্সিমাম টাইমে তোমার দেওয়া থাকে স্যার নিট মুনাফা, মানে হচ্ছে কি স্যার কর পরবর্তী মুনাফা, এটা দেওয়া থাকে। এটা যদি দেওয়া থাকে তাহলে তোমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো খেয়াল করো,
তোমাকে এই যে নিচের সূত্র তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কি স্যার? ওই যে স্যার আমি আবারও বলছি স্যার, কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা দুইটা কিন্তু একই কথা। আপনি ওই নিট সাথে অবচয় যোগ করবেন, তাহলে আপনি নগদ আন্তঃপ্রবাহ পাবেন। আবার বলছি কি স্যার, নগদ আন্তঃপ্রবাহ আমি কিভাবে বলবো স্যার? নিট মুনাফার সাথে অবচয় যোগ করে নগদ আন্তঃপ্রবাহ থাকবো, যদি আমার নগদ আন্তঃপ্রবাহ প্রশ্নে উল্লেখ করা না থাকে। আর যদি কারণে মনে করো তোমার উল্লেখ করা আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, যাক আমার প্রবাহ কি নগদ আন্তঃপ্রবাহ উল্লেখ করা আছে, তাহলে সেই ক্ষেত্রে তুমি আগে দেখবা এটা কি সমান নাকি অসমান। ধরো তোমার 5 বছর অঙ্ক, প্রতি বছর 50,000 50,000 50,000 50,000, তার মানে কি এটা সমান? যদি সমান হয় তাহলে সূত্র হবে এটা কি স্যার? পিবিপি সমান সমান এনসিও মাইনাস এনসিও ভাগ সিএফ সিএফ। আবার বলছে কি স্যার? এনসিও ভাগ সিএফ। এনসিও মানে কি? এই এনসিও মানে হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। এই যে প্রাথমিক বিনিয়োগটা যেটা প্রশ্নে দেওয়া থাকে সেটা হচ্ছে কিছু তোমার এনসিও। সিএফ হচ্ছে কি স্যার আপনার বার্ষিক নগদ প্রবাহ। সিএফ হচ্ছে কি স্যার আপনার বার্ষিক নগদ প্রবাহ। এটাও কি স্যার পরীক্ষা দেওয়া থাকে, আমরা মূলত এটা আমরা অঙ্কের মাধ্যমে বার করবো স্যার, ঠিক আছে? তাহলে আবারও বলছি স্যার, খেয়াল করো, যদি কোনো কারণে দেখো তোমার নগদ আন্তঃপ্রবাহ কি স্যার সমান থাকে, সেক্ষেত্রে তোমার সূত্র হবে কি স্যার? পিবিপি, সূত্র হচ্ছে কি স্যার? এনসিও ভাগ সিএফ। এনসিও মানে হচ্ছে কি স্যার? এনসিও মানে হচ্ছে তোমার হচ্ছে আপনার নগদ আন্তঃপ্রবাহ, আর সিএফ মানে হচ্ছে বার্ষিক নগদ প্রবাহ স্যার, ঠিক আছে? সিএফ হচ্ছে কি স্যার তোমার বার্ষিক নগদ প্রবাহ। আর যখন দেখো নগদ আন্তঃপ্রবাহ বা নগদ প্রবাহ কি স্যার অসমান থাকে, অসমান মানে বলতে ধরো প্রথম বছর 50,000, দ্বিতীয় বছর 70,000, এরপর বছর 30,000, মানে অসমান, ঠিক আছে? সেক্ষেত্রে সূত্র হবে এটা পিভিপি মানে পে ব্যাক পিরিয়ড এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। কারণ এই সূত্রটা মানে কি? এই সূত্রটা স্যার আমি যদি তোমাকে মুখে বলি না, তুমি বুঝবা না স্যার। আমরা যখন হচ্ছে কি স্যার অঙ্ক করবো স্যার, তখন আমি তোমাকে খুব শিওরলি বা খুব শর্টকাটলি বা খুব ফ্র্যাঙ্কলি আমি তোমাকে স্যার বুঝাতে পারবো স্যার, ঠিক আছে? তো তুমি সেটা তুলে রাখো, আমরা যখন অঙ্ক করাবো স্যার তখন অবশ্যই কিছু তোমাকে বুঝে বুঝে করাবো স্যার, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখো বা তুলে রাখো স্যার। আর তোমরা যদি এই টপিকে আরো যদি কোনো ক্লাস চাও বা কোনো বোর্ড তুমি বুঝো না, বা কোনো স্কুল আছে বা কোনো কলেজ আছে যেটা তুমি বুঝো না, তুমি আমাদের কমেন্ট করবা, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সেটা বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? এছাড়া আমাদের স্যার ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তুমি চাইলে কি স্যার আমাদের অনলাইন ব্যাচ যেটা সেটা তুমি কি স্যার তাহলে ভর্তি হতে পারো। অথবা স্যার আমাদের অনলাইনে আরেকটা গ্রুপ আছে যেখানে কি স্যার আমরা এগুলো প্রতিদিন স্যার আমরা আলোচনা করি স্যার। বিভিন্ন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আছে, বিভিন্ন নামে তুমি স্কুল আছে, এখানে স্যার পোলাপাইন আছে, ওরা কি করে স্যার এসব নিয়ে আলোচনা করে ডিসকাস করে। তুমি ওই চাইলে গ্রুপে তুমি অ্যাড হতে পারবে। তুমি যদি কোনো টপিক না বুঝো, তুমি আমাদের ওই হোয়াটসঅ্যাপে অ্যাড করবা, মানে ওই হোয়াটসঅ্যাপে তুমি আমাদেরকে মেসেজ করবা, আমরা কিছু অবশ্যই তোমরা সময় মতো বা আমাদের সময় নিয়ে কিছু অবশ্যই তোমাকে আমরা ওই সমস্যার সমাধান আমরা দিয়ে দেবো স্যার। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্ত স্যার। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এই টপিকের আমরা যে ম্যাথ গুলো আছে মানে অঙ্কগুলো আছে, বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে, বিভিন্ন টিপিক্যাল মানে ক্রিটিক্যাল যে কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালাম।